একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিয়ে পৃথিবীর দুই শক্তিধর দেশের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে যাওয়ার জোগাড়। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তাইওয়ান চীনেরই অংশ বলে একেবারেই দাবি জানিয়ে আসছে বেজিং, এবং বলেছেন পৃথিবীর কোনো শক্তি আমাদের রুখতে পারবে না তাইওয়ান দখল করা থেকে। অন্যদিকে আমেরিকারও কড়া হুঁশিয়ারি যে তাইওয়ানকে যদি কোনোভাবে আগ্রাসী চোখে দেখে চীন, তাহলে এই তাইওয়ানকে প্রোটেক্ট করার জন্য সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা। এখানেই শেষ নয়, আমি আজকে আপনাদের সামনে দেখাবো যে অলরেডি আমেরিকা হিসাব করতে শুরু করে দিয়েছে যে যে কোনো দিন যদি চায়না তাইওয়ানের ওপর অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করে, তাহলে তার সমুচিত জবাব দিতে নিজেরাও যুদ্ধে জড়িয়ে পড়বে। অর্থাৎ পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা এবং তৃতীয় শক্তিশালী দেশ চায়নার মধ্যে যুদ্ধ পৃথিবীর মধ্যে কতটা ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে আপনারা কল্পনা করে দেখতে পারেন। তার কারণ আমেরিকা তাদের মিত্র দেশের কাছে জিজ্ঞাসা করেছে যে চায়নার সঙ্গে যুদ্ধ হলে তোমরা কার স্ট্যান্ডে থাকবে, কে কার পাশে থাকবে, সেটা আগে থেকেই আমাদের জানাও। একটা ভয়ানক ব্যাপার ঘটতে চলেছে। তাই আজকে এই পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে তাইওয়ান কেন এত ইম্পর্টেন্ট। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি আপনাদের সামনে রয়টার্সের দেওয়া একটা অংশ দেখাচ্ছি, যেটা রয়টার্সে ছাপা হয়েছে। ইউএস ডিমান্ডস ক্লারিটি ফ্রম অ্যালাইজ অন দেয়ার রোল ইন পোটেনশিয়াল ওয়ার ওভার তাইওয়ান, এফটি রিপোর্টস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল টাইম রিপোর্টস বলছে যে ইউএস দাবি করেছে তার মিত্র শক্তিগুলোর কাছে যে তোমাদের রোল কি হবে যদি এই যে যুদ্ধ হওয়ার কথা সেই যুদ্ধে যদি আমেরিকা চায়না জড়িয়ে পড়ে তাইওয়ানকে নিয়ে, তোমাদের কি রোল হবে। আরো একটা অংশ দেখাচ্ছি। The Pentagon is urging Japan and Australia to clarify what role they would play if US and China went to war over Taiwan. The Financial Times look like US is preparing for another major war. আপনারা জানেন যে কিছুদিন আগেই ইউএস সরাসরি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে নিজেরা জড়িয়ে পড়ে ইরানের মধ্যে বোম্বিং করে এসেছে। ঠিক একই কায়দায় তাইওয়ানকে যদি চীন আগ্রাসী চোখে দেখতে চায় তাহলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউএস, কিন্তু সেই যুদ্ধ এতটা সহজ তো হবে না। তার কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা আর এদিকে চায়নার বিরুদ্ধে যুদ্ধ করা দুটো একই বিষয় নয়। তাই সেই কারণে এই যুদ্ধটা বা এর গুরুত্বটা অত্যন্ত ক্রুশিয়াল ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনাদের জানাটা প্রয়োজন যে এই তাইওয়ানকে নিয়ে কেন এই যুদ্ধ। আপনারা একটু ম্যাপটা আগে দেখে নিন। আমি একটা ম্যাপ দেখাচ্ছি আপনাদের, দেখুন তাইওয়ান আর চায়না আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওই গেরুয়া রঙের অংশ করে দেখিয়ে দিয়েছি। সেখানে দেখুন চীনের 0.5% হবে, চীনের যা আকার তার 0.5% হচ্ছে ওই তাইওয়ান। মানে চীনের 1%ও নয় তাইওয়ানের আকৃতি। অথচ এই তাইওয়ানকে দখলে রাখার জন্য চীন এতটা কেন উদ্গ্রীব, এখানে আপনাদের ইতিহাসটা বলবো আমি আপনাদের সামনে। কিন্তু তার আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাইওয়ান গোটা পৃথিবীর এত ছোট একটা দেশ হয়েও গোটা পৃথিবীর মধ্যে সেমিকন্ডাক্টরে তারা সব থেকে এগিয়ে। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কন্ডাক্টর এক্সপোর্টে তারা শ্রেষ্ঠ। এই কারণে তাইওয়ানকে যদি কবজা করা যায় চীনের অর্থনীতি ঘুরে যেতে পারে। আর চীন মনে করে আসে যে তাইওয়ান হচ্ছে তাদের দীর্ঘদিনের তাদেরই একটা রাজ্য। কিন্তু জাপানের সঙ্গে চীনের যুদ্ধের পর 1895 সালে জাপানের সঙ্গে চীনের একটা যুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল আমি বলবো এবার ঘটনাটা। সেই যুদ্ধে চীন হেরে যাওয়ার পর জাপানকে ওই তাইওয়ানটা তুলে দিতে বাধ্য হয়েছিল চীন। সেই কারণে চীন মনে করে যে এইটা তাদেরই অংশ। আমি আপনাদের সামনে এবার একটু ব্যাখ্যা করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন, অত্যন্ত ইন্টারেস্টিং। দেখুন 1895 সালের কথা আমি বলছি। 1895 সালে চীন এবং জাপানের মধ্যে যুদ্ধ হয় এবং সেই সময় চীন ছিল অত্যন্ত দুর্বল একটি দেশ। জাপানের মতো অত ছোট দেশ হয়েও চীনকে নাস্তানাবুদ করে দিয়েছিল জাপান 1895 সালের যুদ্ধে। যুদ্ধর একটা নাম ছিল
এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়ছে না, আর নামটা হচ্ছে শিমোনোসেকি। এই যুদ্ধটা নাম ছিল শিমোনোসেকি যুদ্ধ। এই 1895 সালে শিমোনোসেকির যুদ্ধে চায়না জয়লাভ করেছিল। যুদ্ধটা কেন হয়েছিল? যুদ্ধটা হয়েছিল কোরিয়াকে নিয়ে। জাপান তখন অনেক শক্তিশালী ছিল, কোরিয়ার ওপর তারা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করেছিল। কোরিয়া জাপানের হাত থেকে বাঁচার জন্য চীনকে বলেছিল যে তোমরা সেনা পাঠাও। চীনও সেনা পাঠিয়ে দিয়েছিল কোরিয়াতে, আর জাপানেরও সেনা কোরিয়াতে চলে এসেছিল। এবার ওই কোরিয়ার মাটিতে দুই ভিন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1895 সালের সেই ভয়ানক যুদ্ধে, তখন তো পরমাণু অস্ত্র কারোর কাছেই ছিল না, সেই ভয়ানক যুদ্ধে চীন নাস্তানাবুদ হয়ে গিয়ে চীন পালিয়ে যায়। এবং শুধু পালিয়েই যায় না, চীনকে অনেক খেসারত দিতে হয়, প্রচুর আর্থিক জরিমানা চীনের ওপর হয়, সেটা চীনকে দিতে হয় জাপানকে। এবং চীন ওই তাইওয়ান অংশটা, সেই তাইওয়ান দ্বীপটা পর্যন্ত জাপানকে দিতে বাধ্য হয়েছিল। তখন থেকে জাপানের আয়ত্তেই ছিল তাইওয়ান। এবং কতদিন কর্তৃত্ব রাখতে পেরেছিল জাপান? কতদিন কর্তৃত্ব রাখতে পেরেছিল? আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের শোচনীয় পরাজয় হয়, এটা আপনারা সকলেই জেনে নিয়েছেন। 1945 সালে 1945 সালে শোচনীয় পরাজয় হয় জাপানের মিত্র শক্তির কাছে। এবং ইউএস সেই সময় হিরোশিমা নাগাসাকিকে যখন পরমাণু বোম প্রথমবারের জন্য ফেলেছিল, জাপান তখন আত্মসমর্পণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের পরাজয় হয়েছিল। অর্থাৎ ওই 1895 থেকে 1945 সাল পর্যন্ত, এই প্রায় 50 বছরের আশপাশে জাপানের দখলে ছিল এই তাইওয়ান। কিন্তু যখন শুধু জাপানই নয়, কোরিয়াতেও সাম্রাজ্য মানে স্থাপন করেছিল জাপান। জাপান একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কতটা শক্তি ছিল একবার কল্পনা করে দেখুন। এই আজকে যে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, তখন তো একটাই কোরিয়া ছিল। সেই কোরিয়া, জাপান তখন সেই কোরিয়াকে শাসন করত, আমাদের যেমন ইংরেজ শাসন করত। তার কারণ চীন এবং জাপানের যুদ্ধের পর কোরিয়াকে দখল করে নিয়েছিল জাপান, এবং তখন বাধ্য হয়ে চীন এই তাইওয়ানকে জাপানের হাতে দিয়ে দেয়। অর্থাৎ কোরিয়া এবং তাইওয়ান দুটোই জাপানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আমেরিকা গোপনে, তখন তো কেউ জানতো না যে পরমাণু বোম কি হতে পারে, পরমাণু বোমের শক্তি কি হতে পারে, কেউ জানতো না। তার কারণ জাপানকে নন নিউক্লিয়ার, নন অ্যাটমিক বোম দিয়ে হারানো খুবই শক্ত ছিল। কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে একেবারেই একটা দুটো পরমাণু বোম, একটা হিরোশিমাতে, একটা নাগাসাকিতে, সেটা ফেলে দেয়। মানে তারপরে জাপান তো একেবারেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও পরিসমাপ্তি ঘটে ওইটার পর। এবং তখন জাপানের সমস্ত কিছু আস্তে আস্তে চলে যেতে থাকে। যেমন কোরিয়ার যে কর্তৃত্ব তাদের ছিল, সেই কোরিয়া তাদের হাত থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন দেশ হয়ে যায়। তাইওয়ান তাদের হাত থেকে বেরিয়ে যায়। এবং এছাড়াও ওই 1945 সালে আর একটা হিস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে মাও সেদং এর নাম শুনেছেন, মাও সেতুং বলে আপনারা হয়তো জানেন। সেই কমিউনিস্ট পার্টির মাও সেতুং, যে মাও সেতুং এর দিনরাত আমাদের এখানকার কমিউনিস্ট পার্টির নেতারা ছবি দিয়ে পুজো করে আর ধূপধুনো দেখায়, সেই মাও সেতুং এর মতো অত্যাচারী তো শাসক তো খুবই কম ছিল। হিটলারের কথা আমরা বলি, কিন্তু হিটলারের থেকে অনেক বেশি অত্যাচারী ছিল এই মাও সেতুং। পৃথিবীর সব থেকে বেশি যদি হত্যালীলা কোনো এক ব্যক্তি চালিয়ে থাকে, হিটলার পরে আছে, তার আগে ছিল মাও সেতুং। নিজের ক্ষমতা, কমিউনিস্ট পার্টিকে টিকিয়ে রাখার জন্য যে রক্ত তারা ঝরিয়েছিল, পৃথিবীর ইতিহাসে বিরল। সেই মাও সেতুং তখন চীনের আগের যে পার্টি ছিল তাদের সঙ্গে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ হয়, এবং সেখানে মাও সেতুং কর্তৃত্ব স্থাপন করে। এবং চীনের যে পুরনো পার্টি ছিল, ন্যাশনালিস্ট পার্টি, তারা দেশ ছাড়া হয়ে গিয়ে তারা ততক্ষণে তাইওয়ানে থাকতে শুরু করে। এবং তারা তাইওয়ানকে রিপাবলিক অফ চায়না হিসাবে ঘোষণা করে, এবং তারা তাইওয়ানকে শাসন করতে থাকে। এইটা হচ্ছে পটভূমি। কিন্তু এই তাইওয়ান, যাদের নিজস্ব সরকার রয়েছে, যাদের নিজস্ব মিলিটারি রয়েছে, এই তাইওয়ান কখনোই চীন নিজেদের বলে মনে করে, এবং তারা কখনোই মনে করে না যে এই তাইওয়ান স্বাধীন রাষ্ট্র বলে মনে করে না। এবং যেহেতু এই মুহূর্তে তাইওয়ানে খনিজ সম্পদে ভরপুর, এবং সেমিকন্ডাক্টর শিল্পে তাইওয়ান 1 নম্বরে রয়েছে গোটা পৃথিবীর, তো সেই কারণে তাইওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের জন্য। কিন্তু আমেরিকা দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে একটা সই করেছিল,
সেটা হচ্ছে তাইওয়ানকে যদি কোনোভাবে আক্রমণ করো তাহলে আমরা তাইওয়ানের পাশে দাঁড়াবো। তাইওয়ানের সমস্ত অস্ত্রশস্ত্র সরবরাহ করে থাকে চীন, আমেরিকা। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এখন জিজ্ঞাসা করতে চাইছে যে যুদ্ধর অনেকটা আগে, যখন যুদ্ধ শুরুর কথা এখনো কিছু হয়নি, যদিও চীন মাঝে মাঝে আগ্রাসন দেখাচ্ছে, চীনের একটা পরিকল্পনা রয়েছে, সম্ভবত তাদের ব্লুপ্রিন্ট রয়েছে 2 থেকে 5 বছরের মধ্যে তারা তাইওয়ানকে আক্রমণ করবে। চীন যদি সরাসরি আক্রমণ করতো তাইওয়ানের 5 দিন, চীনের 5 দিন সময় লাগতো হয়তো গোটা তাইওয়ানকে দখল করার জন্য, কিন্তু সেটা হওয়ার নয়। তার কারণ আমেরিকা এটা হতে দেবে না। কেন হতে দেবে না? আমেরিকার কি স্বার্থ? আমেরিকার স্বার্থ হচ্ছে চীনের আগ্রাসন নীতিটাকে বন্ধ করা প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে এই তাইওয়ানের সেমিকন্ডাক্টর হাব বা শিল্প যদি চীনের কাছে চলে যায় তাহলে আমেরিকাকে সহজে হারিয়ে ফেলতে পারবে চীন, কারণ টাকা থেকেই তো অস্ত্র তৈরি হয়। সেই বাজারটা যদি চীন পেয়ে যায় তাহলে আমেরিকাকে হারানোর সুযোগ তারা পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, তাইওয়ান থেকে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ তাইওয়ান, সেই তাইওয়ান থেকে আমেরিকা বা অন্যান্য জায়গাগুলোকে খুব ভালোভাবে সামরিকভাবে টক্কর দেওয়া চীনের পক্ষে আরো সহজ হয়ে যাবে। তাই আমেরিকা কোনোভাবেই তাইওয়ানকে চীনের কাছেই দখল করতে দেবে না। আর এদিকে চীন বলছে যে জন্মলগ্ন থেকে তাইওয়ান হচ্ছে আমাদের অংশ। পৃথিবীতে চীন একটাই, তাই তাইওয়ানও চীনের মধ্যে। চীন দুটো নেই পৃথিবীতে, চীনের দাবি। চীন একটাই, তাই তাইওয়ানও এই চীনেরই অংশ। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দুই সব থেকে পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ, তারা যদি পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এখানে একটা প্রলয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার অপেক্ষায় থাকতে পারে। এবং ভারতের অবস্থান জানেন, ভারত চীনের বিরুদ্ধে, কিন্তু ভারত আগে থেকে অ্যাগ্রেসিভনেস দেখিয়ে কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না। ভারত সুযোগের সন্ধানে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ বুঝে ভারত যোগ বুঝে কোপ বলে যেটাকে। ভারতের জওহরলাল নেহেরু যে আত্মসমর্পণ করে এসেছিল অলরেডি 1950-60 সালে চীনের কাছে, যেখানে আমাদের এই তিব্বতকে, আমাদের তিব্বত বলা ভুল, তিব্বত একটা স্বাধীন প্রদেশকে তারা মেনে নিয়েছিল জওহরলাল নেহেরু চীনের অংশ বলে। এবং আমাদের সঙ্গে চীনের কিন্তু কোনো রকমেরই বর্ডার শেয়ারিং ছিল না। জওহরলাল নেহেরুর আরো একটা ভুলের জন্য আমাদের আজকের এই পরিণতি। তার কারণ তিব্বত যেহেতু স্বাধীন প্রদেশ হিসাবে চীনের অধীনে চলে গেছে, তাই এখন আমাদের সঙ্গে তিব্বতের বর্ডার রয়েছে, চীনের বর্ডার নেই। কিন্তু জওহরলাল নেহেরুর ভুল সিদ্ধান্তের জন্য যেহেতু তিব্বত এখন চীনের অংশ, তাই আমাদের সঙ্গে চীনের বর্ডার হয়ে গিয়েছে। আর সেই কারণে দেখুন অরুণাচল প্রদেশও এখন তারা ডিমান্ড করতে শুরু করে দিয়েছে, তারা এটাকে দক্ষিণ তিব্বত বলে মনে করে। বুঝতে পারছেন জওহরলাল নেহেরুর ভুলের দাম আজকে আমাদের চোকাতে হচ্ছে কিভাবে? আমি বারবার আমার পর্বে একটাই বলি যে সকালে ঘুম ভাগলো, একটু হাই তুললেন, একটু র চা খেয়ে কিংবা দুধ চা খেয়ে চলে গেলেন ভোটের লাইনে ভোট দিতে, এটা করবেন না। তার থেকে প্রত্যেকদিন এই তথ্যগুলো একটু একটু করে শুনুন। আমার তথ্য শুনেই আবার বিচার করে ফেলবেন না যে আপনি কি সিদ্ধান্ত নেবেন, একদম করবেন না। আমার তথ্যগুলো শুনে একটু সার্চ করুন, একটু গুগলে সার্চ করুন আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু প্রমাণ নেওয়ার চেষ্টা করুন। কোন পৃথিবীর কোনো ব্যক্তিকে, নিজের বাবা মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, আমাকে আমাকে করবেন না। একটু সার্চ করবেন নেটে, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভোটের লাইনে হঠাৎ করে ঘুম থেকে উঠে যে রংটা ভালো লাগলো সেই রঙের ওপর বোতাম টিপে দিলেন, এইটা দয়া করে বন্ধ করুন, নাহলে ভারত এগোবে না। পশ্চিমবঙ্গ তো শেষ হয়ে গিয়েছে, ভারতে এগোবে না। পশ্চিমবঙ্গ শেষ করার জন্য যা যা করার আমরা তো করেই দিয়েছি। ওই তাইওয়ানের থেকেও তো বাজে অবস্থা আমাদের হয়ে আছে পশ্চিমবঙ্গ। ভারতের স্বাধীন রাজ্য, কে বলবে দেখে স্বাধীন রাজ্য? প্রত্যেকদিন একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। তো সেইখানেই বলছি যে এই জন্যই আমি অ্যাওয়ারনেসের জন্য অনেক অজানা তথ্য অনেক পরিশ্রম করে আপনাদের সামনে ইতিহাসের পাতা থেকে খুঁজে এনে বোঝানোর চেষ্টা করি। সেখান থেকে আপনারা বুঝুন, বুঝে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন যে আপনাদের আগামী প্রজন্মকে কোন দিকে পরিচালনা করা উচিত। সেটা জানার জন্য এই তথ্যগুলো যদি না জানেন তাহলে কিভাবে সিদ্ধান্ত নেবেন? কাকে ভোট দেবেন কি দিয়ে? যে আলুর দাম কে বাড়াচ্ছে বা কমাচ্ছে? আলুর দাম কেউ বাড়ায় না বা কমায় না। তেলের দাম কে বাড়াচ্ছে কমাচ্ছে? তেলের দামের বাড়ানো কমানোর কোনো সরকারের হাত নেই। তো দয়া করে তথ্যগুলো শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।